গল্প এই সাজবাতি অক্ষরময়ী পর্ব 1 থেকে 5। পুরান ঢাকার অখ্যাত বাসা বাড়ি লেন। শরতের রৌদ্রস্নাত এক সকালবেলা সরু গলির চিকন রাস্তাটির একদম শেষের বাড়িটি থেকে একটি বাইক নিয়ে এগিয়ে আসছিল সানান। গলি পেরিয়ে মেইন রোডে প্রায় উঠে গিয়েছিল তার বাইকটি, কিন্তু বিপত্তি ঘটল তার ঠিক আগ মুহূর্তে। গলির উত্তর দিকের প্রথম বাড়িটি, যার নাম আরামায়েশ, সেটার ছাদ থেকে রিমঝিম বৃষ্টির মতো এক ঝাঁক পানি এসে ভিজিয়ে দিল সানানকে। রৌদ্রোজ্জ্বল সকালে আকস্মিক বারিধারায় হকচকিয়ে গিয়ে বার কয়েক দু চোখের পলক ঝাপটের মুহূর্তেই চোখ মেলে উপরের দিকে চাইল সানান। দোতলা বাড়িটির শ্যাওলা পড়া ছাদের কার্নিশ থেকে চকিতে সরে গেল একটি ছায়ামূর্তি। তবুও সানানের চোখ ফাঁকি দিতে পারল না সে। জিহ্বায় কামড় দিয়ে এক চোখ বন্ধ করে মাথায় হাত রেখে টুপ করে ছাদের মেঝেতে বসে আত্মগোপনকারীকে উদ্দেশ্য করে সানান তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল। কোন বেয়াদব পানি ফেলল কেড়ে! ছাদ থেকে কারো সারা শব্দ পাওয়া গেল না, যেন নিঃশ্বাস আটকে রেখেছে সে। ততক্ষণে বাইকের ইঞ্জিন বন্ধ করে সেটাকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে রেখেছে সানান। দুহাতে এলোমেলো চুলগুলো থেকে জলের কণিকা মুছতে মুছতে সানান ধমকে উঠল। আমি জানি তুই ওখানেই লুকিয়ে আছিস, এক্ষুনি বের হ বলছি। সানানের ধমকে কাজ হলো না। ব্যক্তিটি সামান্যতম নড়াচড়া না করে খাপটি মেরে বসে রইল। তীব্র মেজাজ খারাপ হলো সানানের। তুই বের হবি নাকি আমি উপরে আসব? আমি উপরে গেলে আজকে তোর কি অবস্থা করব সেটা নিশ্চয় জানিস। ব্যক্তিটির সারা গা কেঁপে উঠলেও টুর শব্দ করল না সে। সানান মহা বিরক্ত হয়ে বাড়িটির ভেতরে প্রবেশ করতে উদ্যত হওয়ার আগে আবার ধমকে উঠল। বের হবি না তুই? সাজবাতি, এই সাজবাতি! দাঁড়া, আসতেছি আমি। এরপর আর লুকিয়ে থাকার কোনো মানেই হয় না। ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে উকি দিল একজন কিশোরী। ভয়ার্ত হরিণের মতো ভয় খেলা করছে তার কুচকুচে কালো চোখের তারায়। তার আতঙ্কিত ফ্যাকাশে মুখ দেখেও সামান্যতম মায়া জন্মালো না সানানের মনে। কোমরের দুহাত রেখে মুখ উঁচু করে উপরের দিকে তাকিয়ে আগের তুলনায় দ্বিগুণ তেজ নিয়ে সানান ধমকে উঠল। আমার গায়ে পানি ফেললি কেন? কিশোরীটি শুকনো ঢোক গিলে অমিলন মুখে সানানের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল। ইচ্ছে করি ফেলেনি সানান ভাই, গাছে পানি দিচ্ছিলাম, ভুল করে আপনার গায়ে। চকিতে বিরক্তি ভর করল সানানের মুখমণ্ডলে। চোখ দুটো সরু করে তাকিয়ে বলল, থাপড়ের সব কটা দাঁত ফেলে দিব বেয়াদব। মিনমিন করে কি বলতেছিস? জোরে বল। গায়ে জড়ানো ওড়নার এক কোণ শক্ত করে মুঠোবন্দি করে কিশোরীটি বলল, পাইপ দিয়ে গাছে পানি দিচ্ছিলাম। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেটা দেখতে পাইনি। সরি। আমার মতো 6 ফুটের হাট্টাগাট্টা একটা ছেলেকে তুই দেখতে পাইসনি? ফাজলামি করিস আমার সাথে? খেয়াল করিনি সানান ভাই, আপনমনে কাজ করছিলাম। কাজ করে উদ্ধার করে ফেলছিস একদম। কাজ দেখাচ্ছে আমাকে। এই মন কই থাকে তোর? কার খেয়ালে ডুবে থাকে? সানানের সাথে কথা বলে কোনো লাভ হবে না, বরং তার প্রতিটি কথার বিপরীতে বকাঝকা দিয়ে তাকেই ধরাশায়ী করে ফেলা হবে। তাই কিশোরীটি অন্ধকার মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। সানান হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? কি করব? মুখ ফুলিয়ে জানতে চাইল কিশোরীটি। আবার মুখে মুখে তর্ক করতেছিস? তোর কপালে আজকে ভরপুর মায়ের আছে সাজবাতি। চট জলদি নিচে আয়, আমার দেরি হয়ে যাচ্ছে। এখনো নাস্তা করিনি। এভাবে বাড়ি থেকে বের হলে আম্মু বকবে। আরও কিছু বলতে গিয়েও সানানের রুদ্রমূর্তির সামনে চুপসে গেল কিশোরীটি। পানির পাইপ ওখানেই ফেলে দ্রুত পায়ে ছুটল নিচে। ডিগ্রি দোতলা বাড়িটির অন্য সদস্যরা তখন নিজেদের কাজে ব্যস্ত। সবার নজর এড়িয়ে খুব সহজেই নিচতলায় এসে পায়ের গতি কমল কিশোরীটির। নিচতলার অর্ধেক স্থান ফাঁকা, বাকি অর্ধেক জুড়ে রয়েছে একটি বিশাল কক্ষ, যেখান থেকে ভেসে আসছে একটি দরাজ কণ্ঠস্বর। লম্বাটে কক্ষটিতে দুটি দরজা। প্রথম দরজায় উকি দিল কিশোরীটি। তাকে দেখে কক্ষে উপস্থিত কিশোর কিশোরীদের মনোযোগে বিঘ্ন ঘটল। পড়াশোনা রেখে তাদেরকে উৎসুক চোখে দরজার দিকে তাকাতে দেখে বিভ্রান্ত হয়ে থেমে গেল দরাজ কণ্ঠটি। কয়েকপল নীরবে তাকিয়ে থেকে সম্মুখে উপস্থিত শিক্ষার্থীদের দৃষ্টি অনুসরণ করে সাদিক সারাফাত নিজেও তাকালেন দরজার দিকে। দরজায় উকি দেওয়া কিশোরী বালিকার স্নিগ্ধ সতেজ মুখটি দেখে সাদিক সারাফাতের পাথরসম কঠিন মুখটি চট করে কমল,
নরম মমতায় ভরে উঠল। হাতের ধরে রাখা অষ্টম শ্রেণীর গণিত বইটি টেবিলের উপর রেখে সাদিক এগিয়ে গেলেন মেয়ের দিকে। সম্মুখে দাঁড়িয়ে নিচু গলায় বললেন, সাজ, কিছু বলবি মা? সূর্যের প্রথম কিরণের মতো ঝলমলে হাসি খেলে গেল সাজের মুখে। বাবার মতোই নিচু স্বরে উত্তর দিল সে, বড় মায়ের ওখানে যাচ্ছি। নিচতলার শেষ দিকে অবস্থিত সিঁড়ির দিকে এক পলক তাকিয়ে সাদিক মেয়ের দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বললেন, এত সকালে উই বাড়িতে কেন? তোর মা জানতে পারলে ভীষণ বকবে। সানান ভাই ডাকছে, না গেলে মারবে। দুদিকেই বিপদ, যত জ্বালা হয়েছে আমার। উফ! মেয়ের বিপদের সংবাদ শুনে সাদিক সারাফাতের মুখে দুশ্চিন্তার ছায়া দেখা গেল। চঞ্চল চোখে আশেপাশে তাকিয়ে দ্রুত সিদ্ধান্ত নিলেন তিনি। দৌড় মেরে যাবি, নাস্তার ডাক পড়ার আগেই দৌড় মেরে চলে আসবি। আচ্ছা। আবার ছুটতে শুরু করল সাজ। লোহার দরজাটি পেরিয়ে বাইরে পা রাখতেই নজরে এলো অস্থির চিত্তের সানান। রাস্তায় এলোমেলো পায়েচারি করছে সে। সাজকে দেখে এক প্রকার খেকিয়ে উঠল। ছাদ থেকে নামতে এতক্ষণ সময় লাগে? ময়দার ডিব্বা নিয়ে ময়দা মাখতে বসে গেছিলি নাকি? সানানের কথা শুনে সাজের মন থেকে ভয়টা উড়ে গিয়ে জন্ম নিল রাগ। মেকআপ নিয়ে কেউ কিছু বললে ওর সহ্য হয় না। অথচ সানান ভাই প্রতিনিয়ত ওর সাজসজ্জা নিয়ে বিদ্রূপ করে কথা বলে। বিশেষ করে মেকআপ নিয়ে একদম সহ্য হয় না সাজের। অন্য কেউ হলে এতক্ষণে ঝগড়া বাঁধিয়ে দিত। কিন্তু সানান ভাইকে কিছু বলা যাবে না। কিছু বললেই রাক্ষসের মতো বিশাল হাতটা এখনই এসে পড়বে সাজের গালে। তাই মনের রাগটা মনের ভেতর দাফন করে ফেলে সাজ বলল, মেকআপের সাথে ময়দার তুলনা করবেন না। মেকআপ অনেক দামি প্রোডাক্ট। সানান চোখ দুটো বড় বড় করে তাকিয়ে নাটকীয় ভঙ্গিমায় বলল, ওমা, তাই নাকি? তা কত দাম তোর এই আটা ময়দার? সাজ বাঁকা চোখে তীব্র বিরক্ত নিয়ে তাকালে সানান চট করে মুখটা গম্ভীর করে ধমক দিল, আমাকে চোখ রাঙাচ্ছিস তুই? এত বড় সাহস! চোখ নামা, এখনই নামা। সাজ চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে মিনমিন করে বলল, এক একটা প্রোডাক্টের দাম হাজার হাজার টাকা। সে আমার এই হুডিটার দামও 1000 টাকা, যেটা তুই একটু আগে বৃষ্টি নামিয়ে ভিজিয়ে দিলি। সাজ আর চোখে একবার সানানের গায়ের হলুদ হুডিটা দেখে নিয়ে মুখ কুঁচকে আবারও মাটির দিকে দৃষ্টি ফিরিয়ে নিল। এই মানুষটার ফ্যাশন সেন্স এত জঘন্য, দেখলেই বমি পায় সাজের, কিন্তু মুখে কিছু বলতে পারে না। সানান ভাই নিজেকে এই বাসা বাড়ি লেনের রাজকুমার ভাবেন। শুধু বাসা বাড়ি লেনের কথা বলছি কেন, সানান ভাই তো পুরো পুরান ঢাকায় জনপ্রিয় মানুষ। সে হিসেবে নিজেকে বোধহয় পুরো পুরান ঢাকার রাজকুমার কল্পনা করেন তিনি। এই সাজবাতি কথা কানে যাচ্ছে না। কল্পনার রাজ্য থেকে থপ করে বাস্তবে পদার্পণ করল সাজ। মুখখানা কুঁচকে বলল, আমার নাম সাজবেলা। তাই নাকি? আমি তো জানতাম তোর নাম সাজবাতি। সানানের ব্যঙ্গাত্মক সুরে সাজের মিষ্টি সকালটা তেতো হয়ে গেল। ঝগড়ুটে মানুষটার সাথে কথা বাড়িয়ে মেজাজ বিগড়ানোর চেষ্টা না করে চুপ থাকাই শ্রেয় থাকা মনে হলো। সকালবেলা এইসব আলতু ফালতু কাজ করার আগে তোর ভাবার উচিত ছিল যে এই সময় মানুষজন পরিপাটি হয়ে নিজেদের কাজে যায়। তুই ছাদে উঠে বৃষ্টির বর্ষণ করে তাদের শুভযাত্রা নষ্ট করার তালবাহানা শুরু করেছিস। আহাম্মক! গালাগালির সাথে তাল মিলিয়ে সাজের মাথায় চাটি পড়ল একটা। ব্যথাপ্রাপ্ত স্থানে হাত বুলিয়ে সাজ আবারও দুঃখ প্রকাশ করে বলল, ভুল হয়ে গেছে, সরি। তোর সরি দিয়ে আমি কি করব? আমার অফিস যাত্রা শুভ হয়ে যাবে। তোর মতো আপদের চেহারা দেখেছি মানে ধরে নে, আমার সারাটা দিন আজকে গোল্লায় গেল। অপমান গায়ে না মেখে সাজ অবাক চোখে তাকিয়ে সানানের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, আপনি এভাবে অফিস যাচ্ছেন? হলুদ হুডি, কালো ট্রাউজার, সাদা কমলা রঙের স্নিকার্স পরিহিত সানান নিজের দিকে তাকিয়ে অসামঞ্জস্য কিছু খুঁজে পেল না। সরু চোখে সাজের কুচকানো মুখটি পর্যবেক্ষণ করে ওর মাথায় আরেকটি চাটি মেরে বলল, অমন ড্যাব ড্যাব করে তাকায় আছিস কেন? আমার পোশাকে কি সমস্যা? সাজ সে প্রসঙ্গে না গিয়ে চোখ সরিয়ে নিয়ে বলল, সরি তো বলেছি, আর কি করতে হবে বলুন। সানানের মাথা ভর্তি মাঝারি দৈর্ঘ্যের ঈষৎ কোঁকড়ানো চুল, বাবুই পাখির বাসার মতো এলোমেলো হয়ে আছে। চওড়া কপালসহ কান দুটো ঢেকে রাখা কুচকুচে চুলগুলো দেখে সাজের মনে হলো ঘুম থেকে উঠে কোনোরকম হুডি গায়ে চাপিয়ে বেরিয়ে পড়েছে সানান।
অথচ তখন থেকে পরিপাটি হয়ে অফিস যাত্রার গল্প শুনিয়ে যাচ্ছে তাকে। সানান তার চোখে মুখে বিরক্তির ছাপ আরও গাঢ় করে গাম্ভীর্যতা ধরে রেখে বলল, মাত্রই কালকে ধুয়ে রাখা হুডিটা তুই নোংরা করে দিলি। এখন এটা তুই পরিষ্কার করে রোদে শুকিয়ে সুন্দর মতো ভাঁজ করে আমার আলমারিতে তুলে রেখে আসবি। সাজ জানে এই নিয়ে তর্ক করে কোনো লাভ হবে না। সামান্যতম অপরাধের এমন অদ্ভুত শাস্তি ভোগ করে সে অভ্যস্ত। তাই কোনো প্রকার প্রতিবাদ না করে হাত বাড়িয়ে বলল, দেল, ধুয়ে দিচ্ছি। আজকে ভালোই রোদ উঠেছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সাজের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সানান। কি ভুল করেছে বুঝতে না পেরে সাজ বলল, কি হলো দিন? সানান দু হাতে বুক ঢেকে বলল, তুই কি আমার ইজ্জত লুট করার পায়তারা করতেছিস সাজবাতি? তোর মতিগতি কিন্তু আমার সুবিধাজনক মনে হচ্ছে না। বিস্ময়ে সাজের মুখটা সম্পূর্ণ হা হয়ে গেল। সে কি এমন বলল যার বিপরীতে সানান এমন একটা অশ্লীল অপবাদ দিল থাকে? ভেবে পেল না সাজ। তাকে বিপত্তি থেকে উদ্ধার করল সানান নিজেই। বলল, এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমি গায়ের কাপড় খুলে তোর হাতে ধরিয়ে দিব। বুদ্ধিশুদ্ধি কবে হবে তোর? এই বুদ্ধি নিয়ে কলেজে ভর্তি হবি? সাজ থমথমে খেয়ে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিল। সে কি করে জানবে সানান হুডির নিচে কিছু পড়েনি? সে তো কথার কথা বলেছে। সানান তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চল, আমার দেরি হয়ে যাচ্ছে। দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে গেল সানান। ওর পিছু আবারও ছুটল সাজ। ডিগ্রি আরাম আয়েশ নামক বাড়িটির পরে আরেকটি দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে। একই ডিজাইনের বাড়িটি সাজের ছোট চাচা সাজিদ শারাফাতের। তারপরের আরেকটি প্লট ফাঁকা পড়ে আছে। দেয়াল ঘেরা জায়গাটিতে ঘন সবুজ ঘাসের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুটো নারকেল গাছ। দরজাবিহীন ঘেরার দিকে তাকাতেই নজরে এলো সদ্য ফোটা কাঠমল্লিকাগুলো। সকালের মিষ্টি রোদে খিলখিলিয়ে হাসছে তারা। দ্রুত পায়ে জায়গাটি পেরিয়ে গেল ওরা। এরপরের বাড়িটি সানানদের। এর সাথেই শেষ হয়েছে ছোট্ট বাসা বাড়ির লেন। অন্য দুই ভাইয়ের বাড়ি দুটো দোতলা হলেও সানানদের বাড়িটি পাঁচতলা বিশিষ্ট। স্টিলের তৈরি বিশাল দরজাটি পেরিয়ে ভেতরের ঢুকতেই বরাবরের মতোই বুক ধপ করে উঠল সাজের। মনে মনে প্রার্থনা করল, মায়ের মতোই যেন রান্নাঘরে ব্যস্ত থাকে আফসানা পারভিন। নিচতলার পার্কিং পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে কাঠের রাজকীয় দরজা ঠেলে বাড়ির ভেতরে প্রবেশ করল সানান। কোনোদিকে না তাকিয়ে দ্রুত পায়ে নিজের ঘরে পৌঁছে গেল। পা টিপে টিপে বাড়ির ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমেই দাঁড়িয়ে রইল সাজ। কান পেতে শুনল, সায়রার ঘর থেকে আফসানার গলার স্বর ভেসে আসছে। উনি ঘর থেকে বের হওয়ার আগেই এখান থেকে পালাতে পারলেই বেঁচে যায় সাজ। কিন্তু তার সমস্ত সতর্কতায় জল ঢেলে নিজের রুম থেকে সানানের উচ্চস্বরে ডাক ভেসে এলো, এই সাজবাতি। ঈষৎ কেঁপে উঠে সাজ ঘাড় ফিরিয়ে দেখল সায়রার রুম থেকে তৎক্ষণাৎ দ্রুত পায়ে বেরিয়ে এলেন আফসানা। থমথমে মুখে সাজের দিকে তাকিয়ে বললেন, তুই এত সকালে এখানে? আফসানার মুখে ভেসে ওঠা বিতৃষ্ণা সাজের চোখ এড়াল না। শুকনো ডোক গিলে জবাব দেওয়ার প্রস্তুতি নিতেই ওপাশ থেকে আবারও সানানের কণ্ঠ শোনা গেল। সানান ভাই ডাকল। কোনোরকমে জবাব দিয়ে সানানের ঘরের দিকে ছুটল সাজ। আফসানা দেখলেন, তার যুবক ছেলের ঘরে প্রবেশের আগে সামান্য জ্বরসর হয়ে গেল সাজ। আফসানা আর দাঁড়ালেন না। মেয়েটার স্কুলের সময় হয়ে যাচ্ছে, এখনো চুল বেঁধে দেওয়া বাকি। এলোমেলো ঘরের একদিকে মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে ডিম্বাকৃতির আয়নাটা। তার সামনে দাঁড়িয়ে চুলে আঙ্গুল চালিয়ে সেগুলো আরো এলোমেলো করছে সানান। সাজ এসে দরজায় দাঁড়াতেই আচোখে চেয়ে বলল, আলমারিতে হুডি রাখা আছে, পরিষ্কার দেখে একটা বের করে দে, কুইক। সাজ গুটি গুটি পায়ে রুমের ভেতর প্রবেশ করল। ওর এ বাড়িতে আসাটা পছন্দ করে না সাজের মা স্বর্ণলতা। আফসানার ব্যবহারের কারণে সাজ নিজেও আসতে চায় না, তবুও আসতে হয়। চাইলেই কি নিজের পরিবারকে এড়িয়ে যাওয়া সম্ভব? সানানের আলমারি খুলে একগাদা কাপড়ের দলা দেখতে পেল সাজ, যেগুলো পরিধান করার অযোগ্য। এলোমেলো কাপড়গুলো থেকে একটি ধূসর রামা হুডি টেনে বের করে নাকের কাছাকাছি আনতেই সাজের গা গলিয়ে উঠল। ঘামের প্রকট গন্ধ। বাসি কাপড় আলমারিতে তুলে রাখে কে? মুখ বিকৃত করে সানানের দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। সানান ধমকে উঠল তখনই, কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি দে এদিকে।
একটা হুডি বের করতে এতক্ষণ লাগে? এটা নোংরা। কাচুমাচু ভাবে জবাব দিল সাজ। সানান তাড়া দিয়ে বলল, দাঁড়িয়ে না থেকে বাকিগুলা দেখ না, বাপ। দেরি হইতেছে আমার। সাজ বেজার মুখে হুডিগুলো উল্টেপাল্টে দেখে এবার একটি কালো হুডি টেনে বের করল। নাকের কাছে নিয়ে গন্ধ শুকে দেখল এটাতেও গন্ধ। তবে খামের উৎকট গন্ধ নয়, সানানের গায়ের গন্ধ, যেটা কাছাকাছি দাঁড়ালে নাকে ধাক্কা লাগে। হুডিটা একদিন পরেছে বোধ হয়, তবুও এভাবে বাসি কাপড়কে আলমারিতে তুলে রাখে। হুডিটা আলমারিতে রেখে দেওয়ার আগেই সানান এসে সেটা হাত থেকে কেড়ে নিয়ে বিড়বিড় করে বলল, একটা হুডি খুঁজতে সারাদিন লাগে। অকর্মা, খালি পারে সাজগোজ করতে। যা বের হ রুম থেকে, জামা পাল্টাবো। এক পা দুপা করে স্থান ত্যাগ করার আগে সাজ ইতস্তত করে বলল, বাসি কাপড়, ঘামের গন্ধ, এটা পরেই অফিসে যাবেন, পারফিউম দিয়ে নিব। জবাব দিয়ে চট করে গায়ের হুডিটার নিচের অংশ টেনে তুলতে শুরু করল সানান। নগ্ন উদর চোখে পড়তেই দৃষ্টি সরিয়ে নিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল সাজ। খানিক বাদেই দরজা খুলে বেরিয়ে এলো সানান। দু হাতে এলোমেলো উস্কোখুস্কো চুলগুলো গুছিয়ে রাখার বৃথা চেষ্টা করতে করতে চলে গেল বাইরে। অবশ্য সাজকে পেরিয়ে যাওয়ার আগে আদেশ করতে ভুলল না, ময়লা হুডিগুলো আলমারি থেকে বের করে নিয়ে যা, ধুয়ে দিয়ে আজকেই ফেরত দিয়ে যাবি। আর শোন, উইন্ড্রয়ারে কোনো শার্ট পেলে খবরদার হাত লাগাবি না। যদিও ওখানে শার্ট থাকার কথা না, তবুও বলে রাখলাম। সানান চলে গেলেও আনমনে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে সানানের রুমের দিকে গেল সাজ। আলমারি থেকে ময়লা হুডিগুলো বের করে তাকালো পাশেই সগর্বে দাঁড়িয়ে থাকা কাঠের তৈরি তুলনামূলক ছোট আলমারিটির দিকে, যেখানে বাক্সবন্দি করে রাখা আছে সানানের সবচেয়ে পছন্দের পোশাকগুলো, যা কারো ছুঁয়ে দেখা বারণ। সাজ ভেবে পায় না, একটা মানুষ সামান্য টি শার্ট নিয়ে এতটা পজেসিভ হয় কি করে। হুডিগুলো দুহাতে বুকের মাঝে জড়িয়ে ধরে দ্রুত পায়ে ড্রয়িং রুম পেরিয়ে যেতে চাইল সাজ। পেছনে থেকে শোনা গেল আফসানার কণ্ঠস্বর, সেমাইয়ের বাটিটা নিয়ে যা সাজ, শখ করে রান্না করলাম, একজনও মুখে তুলল না। তুই নিয়ে যা, খাবার নষ্ট করা ঠিক না। আফসানার উচ্ছিষ্ট খাবার কখনোই বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করে না সাজের, কিন্তু মুখের উপর না করতেও পারে না। মা যদি একবার শুনে সে বড় মায়ের মুখের উপর কথা বলেছে, তবে মেরে তক্তা বানিয়ে দিবে। বড়দের প্রতি সদা সম্মান প্রদর্শনের আদেশের সামনে বরাবরের মতো হেরে গেল সাজের আত্মসম্মান। মুখটা অন্ধকার করে এক হাতে সেমাইয়ের বাটিটি নিয়ে সে দ্রুত বেরিয়ে গেল। ভোরের আলো প্রস্ফুটনকালে একটি ট্রেন খুব ধীর গতিতে এসে থামল কমলাপুর স্টেশনে। নং বগি থেকে বেরিয়ে এলো একজন যুবক। হাতের লাগেজটি ট্রেন থেকে টেনে প্ল্যাটফর্মে নামিয়ে ক্লান্ত পায়ে এক্সিটের দিকে এগিয়ে চলল। ভাড়া নিয়ে রিকশাওয়ালার সাথে কোনো প্রকার তর্কে না জড়িয়ে যা চাইল তাতেই সম্মতি জানিয়ে সে উঠে পড়ল রিকশায়। সকালের শান্ত পরিবেশ এবং নীরবতাকে ভেদ করে দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকল রিকশাটি। যুবকটি লম্বা শ্বাস টেনে অক্সিজেন গ্রহণ করা মাত্র পার্থক্যটি বুঝতে পারল। তার শহরের বাতাসের সাথে ঢাকা শহরের বাতাসের বিস্তর তফাৎ। এখানের বাতাস অনেক ভারী, ঘোলাটে, ধুলোময়। যুবকটির শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখটাও একটু জ্বলছে। পুরান ঢাকার চিকন গলিতে রিকশা প্রবেশ করতে করতে সে অবশ্যই এই আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিল। কিছুক্ষণ পর বাসা বাড়ি লেনের প্রবেশ পথে থামল রিকশাটি। সব ক্লান্তিকে পেছনে ফেলে যুবকটি পা রাখল দোতলা বাড়িটির সদর দরজায়। কিন্তু দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করা হলো না। ইতিমধ্যে দরজা খুলে পিপিলিকার মতো পিল পিল করে বের হতে শুরু করেছে অসংখ্য কিশোর কিশোরী। তাদের খিলখিল হাসি, কলকল কথাবার্তা শুনে দরজার একপাশে দাঁড়িয়ে মুচকি হাসল যুবকটি। ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল দোতলা বাড়িটির নিচতলা। বইপত্রগুলো গুছিয়ে রেখে সাদিক দ্রুত পায়ে কক্ষ থেকে বেরিয়ে ঘরের উদ্দেশ্যে পা বাড়াতে গিয়েও যুবকটিকে দেখে থমকে গেলেন। একাল হাসি যুবকটির দিকে এগিয়ে এসে সুবিস্ময়ে বললেন, আরে তাসফিন যে, ওখানে দাঁড়িয়ে কেন? কখন এলে? লাগেজ টেনে ঘর শব্দ তুলে তাসফিন এগিয়ে গিয়ে সালাম জানিয়ে হাত বাড়িয়ে করমর্দন করল। এই মাত্র পৌঁছালাম। আপনি কেমন আছেন খালু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি যে আসবে সেটা তোমার খালা বলেছিল, কিন্তু আজকে আসছো তা কিন্তু বলেনি। এসো এসো, ভেতরে এসো।
পথে কোনো অসুবিধা হয়নি তো? না খালু, সব ঠিকঠাকই ছিল। ঘরে প্রবেশ করেই গলা উঁচু করে হাত ছাড়লেন সাদিক। স্বর্ণ, দেখো কে এসেছে। সাজ, কই গেলি রে? রান্নাঘরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাজ। ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে পায়ের নখ খুঁজছে মেঝেতে। স্বর্ণলতা তখনও অনবরত বকে যাচ্ছেন। তোর বিবেক বুদ্ধি কবে হবে সাজ? সাত সকালে উঠে কোন আক্কেলে ওই বাড়িতে গেলি? শুধু গায়ে গতরে বড় হয়েছিস। আল্লাহ জানেন, একটুখানি চালাক হবি কবে। তর্ক করা একদম পছন্দ নয় স্বর্ণলতার। এই মুহূর্তে মায়ের মুখের উপর কিছু বলা মানে পিঠের উপর বেলনের আঘাত পড়া। তাই সাজ মিনমিন করে বলল, বড় মা জোর করে সেমাই ধরিয়ে দিল। না করলেও তো তুমি বকতে। আমি আর কি করতাম? সে তুই নাস্তার সময় গিয়ে হাজির হয়েছিস বলে খাতির করে দিয়েছে। এখন এই বাটিতে আমি কি পাঠাই? খালি বাটি ফেরত পাঠানো যায়? খাতির না চাই। বেশি হয়েছে বলে সাজের হাতে ধরিয়ে দিয়েছে আফসানা। সে কথা মা কিছুতেই মানতে চায় না। নিজের চোখ বন্ধ করে আফসানার তাচ্ছিল্যতাকে উদারতা ভেবে বসে আছে অথচ বোকা বলছে সাজকে। সাজ মনে মনে আরো হতাশ হলো মায়ের উপর। সাদিকের উত্তেজিত কণ্ঠস্বরে বিচারসভা থেকে মুক্তি পেল সাজ। ড্রয়িং রুমে তাসফিনকে দাঁড়িয়ে থাকতে দেখে উভয়ের মুখ আনন্দে ঝলমল করে উঠল। স্বর্ণলতা সবগুলি দ্রুত পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন আদরের ভাগ্নেটিকে। আজ দেখছি ট্রেন ঠিক সময়ে পৌঁছে গেছে। আমি ভাবলাম তোর আসতে আরো দেরি হবে। খালাকে ছেড়ে সাজের দিকে তাকিয়ে বিস্তর হাসল তাসফিন। ভাগ্য ভালো ছিল তাই একুরেট টাইমে পৌঁছে গেছি। ভালোই হয়েছে। দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। নাস্তা খেয়ে ঘুমাবি, তারপর জমিয়ে গল্প করা যাবে। সাজ, তাসফিনকে রুমটা দেখিয়ে দে। আরে দাঁড়াও, দাদির সাথে দেখা করে নেই। পিচ্চি দুটোকেও দেখছি না। ওরা কোথায়? শয়তান দুটো বাড়িতে থাকলে বাড়ি এমন চুপচাপ থাকে। কোচিংয়ে গেছে। তাহলে দাদির সাথে দেখা করে আসি। ফ্রেশ হয়ে তারপর যা। ওহো, দেখা করেই যাই। আমি এতটাও ক্লান্ত নই। লাগেজ ওখানেই রেখে তাসফিন এগিয়ে গেল সাউদা বেগমের কক্ষের দিকে। পেছনে ছুটল সাজ। চায় মুড়ি ভিজিয়ে সকালের নাস্তা খাচ্ছিলেন সাউদা বেগম। তাসফিনকে দেখে পান খাওয়া কালচে দাঁতে হেসে বললেন, আরে ডাক্তার যে, কখন আসলি? মাত্র আসলাম। তুমি কেমন আছো দাদি? নড়বড়ে দাঁত নিয়ে বেঁচে আছি কোনো রকম। সাউদার বেগমের সাথে অনেকটা সময় কাটিয়ে তাসফিন পৌঁছালো নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে, যেটা আদতে সাজের দুই ভাইয়ের কক্ষ। বিশাল বিছানায় আরাম করে বসে সাজের দিকে তাকিয়ে বলল, তারপর তোর কি অবস্থা, বালা? তাসফিনের পাশে ধপ করে বসে সাজ মুখ ফুলিয়ে বলল, অবশেষে আমাকে চোখে পড়ল তোমার। তাসফিন সোজা হয়ে বসে সাজের দিকে ঝুঁকে বলল, আরে বাহ, বেলা বস রাগ করেছে নাকি? ফাজলামি করবে না তো ভাইয়া। তুমি আসবে শুনেছি থেকে অপেক্ষা করে আছি, অথচ তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। আমার জন্য অপেক্ষা করেছিলি নাকি তোর জিনিসপত্রের জন্য? দুপা বিছানায় তুলে তাসফিনের মুখোমুখি হয়ে বসল সাজ। অসীম আগ্রহ নিয়ে শুধালো, যা যা বলেছি সবগুলো এনেছ? জি ম্যাডাম, যেটা যেই ব্র্যান্ডের বলেছেন সেটাই নিয়ে এসেছি। ডি ফর ডেঞ্জার লিপস্টিক, মিলানি কনসিল 2-in-1 ফাউন্ডেশন, রোজ কিস ব্লাশ। কি সব ভয়ঙ্কর নাম! মনে রাখতে গিয়ে আমার অবস্থা খারাপ। লাগেজ থেকে লিপস্টিক, ফাউন্ডেশন, ব্লাশ বের করে সাজের সামনে রেখে তাসফিন বলল, দেখে নে সব ঠিক আছে কিনা। ছোট্ট শিশুর ন্যায় উচ্ছ্বসিত হয়ে পড়ল সাজ। পছন্দের ব্র্যান্ডের প্রসাধনীগুলো দুহাতের আজলায় তুলে নিয়ে সম্মোহিতের মতো নেড়েচেড়ে দেখতে থাকল। পাশে বসে সেই রোদের মতো ঝলমলে হাসি দেখে তাসফিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বিছানার কোনাকুনি চিত হয়ে শুয়ে পড়ে বলল, এই প্যাকেটে এক জোড়া ঝুমকা আছে, দেখতো পছন্দ হয় কিনা। সাদা প্যাকেটটি খুলে একজোড়া রূপালি ঝুমকা পেল সাজ। এগুলা আমার জন্য? না, আমার জন্য কিনেছি, গাধা। কিন্তু আমি তো তোমাকে ঝুমকার কথা বলিনি। মার্কেটে গিয়ে পছন্দ হয়ে গেল, কিনে নিলাম তোর জন্য। ভালো লাগেনি? লেগেছে, খুব সুন্দর এগুলো। তোমার চয়েস কিন্তু দারুণ ভাইয়া। তা আর বলতে। আচ্ছা শোনো না। বল। মা বলছিল তুমি এখন থেকে ঢাকাতেই থাকবে। সত্যি? শুধু ঢাকাতে নয়, তোদের পাশের এলাকাতেই থাকবো। সলিমুল্লাহ হাসপাতালের জব হয়ে গেছে তোমার?
অনেকটা সেরকমই। ওসব তুই বুঝবি না। সবাই এরকম ভাবে বলো কেন? না হয় আমি ছোট, সবকিছু বুঝি না। তাই বলে বুঝিয়ে বলবে না। তোমরা বুঝিয়ে দিলেই আমি বুঝে যাই। অনেকটা জবের মতোই। এক প্রফেসরের আন্ডারে ইন্টার্নশিপ করব। আপাতত 6 মাস এখানে কাজ করতে পারবো। ততদিনে বিসিএস এর রেজাল্টটাও এসে যাবে। তারপর আর প্যারা নাই। এই কটা দিন না হয় অল্প বেতনের চাকরি করি। কি বলিস? চলবে না? চলবে মানে? দৌড়াবে। তুমি ঢাকায় থাকলে আমার আর কি লাগে? আমার এখানে থাকলে তোর কি সুবিধা শুনি? তোমার সাথে ঘুরতে যাব। আমাকে তো একাই কোথাও যেতে দেয় না। তুমি সাথে থাকলে কেউ কিছু বলবে না। যা ভাগ। আমি চাকরি বাকরি বাদ দিয়ে তোকে নিয়ে ঘুরে বেড়াবো। আর তোর পড়াশোনা নাই। সারাদিন ঘুরতে যাওয়া, সাজগোজ নিয়ে ব্যস্ত থাকিস। কলেজের ভর্তি এখনো শুরু হয়নি। সায়েন্সের প্র্যাকটিক্যাল এক্সাম এখনো বাকি। হাতে বিস্তর অবসর। আমার বান্ধবীরা সবাই ঘুরে বেড়াচ্ছে। আর আমাকে দেখো বাড়িতে বন্দি হয়ে আছি। আম্মা ডাকলো, গেলি না। এখন নালিশ করতেছিস কেন? বাহ রে, আমি কি যেতে চাইনি নাকি? আম্মুও প্রায় রাজি হয়ে গেছিল। বাদ সাধল ওই রাক্ষসটা। আব্বুকে কি যে বলল, আব্বু আর কিছুতে যেতে দিল না। বলে, এতটা রাস্তা একা যাওয়া যাবে না। এত করে বললাম, তুমি ট্রেনে তুলে দেও। ওখান থেকে তাসফিন ভাইয়া এসে নিয়ে যাবে। কিছুতেই মানল না। সবই রাক্ষসটার কুমন্ত্রণা। এই রাক্ষসটা আবার কে? আরে সানান ভাইয়ের কথা বলছি। সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে। জানো, আজকে সকালেও একগাদা নোংরা কাপড় ধরিয়ে দিয়েছে। সেগুলো এখন আমাকে ধুয়ে দিতে হবে। ওর কাপড় তুই ধুবি কেন? সকালে ভুল করে উনার গায়ে পানি ফেলে দিয়েছি, তাই। তাসফিন হো হো করে হেসে মাথার নিচে এক হাত ঠেস দিয়ে একপাশে কাত হয়ে সাজের দিকে তাকিয়ে বলল, তুই পারিসও বেলা। কেন যাস ওকে জ্বালাতে? জানিসই তো জিততে পারবি না। উল্টো তোকেই নাকানি চুবানি খেতে হবে। আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? ভুল করে হয়ে গেছে। ক্ষমাও চেয়েছি। কিন্তু রাক্ষসটা মানলি না। আচ্ছা যা। ধুতে না পারলে আমাকে দিস। আমি হেল্প করে দিব। না বাবা। আমার কাজ আমাকেই করতে হবে। আমি পারবো। রাক্ষসটা যদি শুনে তোমার হেল্প নিয়েছি তাহলে আরেক কাণ্ড করে বসবে। আর ঝামেলার দরকার নাই। তুমি শুধু বলো, আমাকে ঘুরতে নিয়ে যাবে। ঠিক আছে নিয়ে যাব। কোথায় যাবি বল? সাজ অতি উৎসাহে তাসফিনের গা ঘেঁষে বসল। দরজার দিকে চেয়ে দেখে নিল কেউ আসছে নাকি। তারপর ফিসফিস করে বলল, বসুন্ধরা সিটি। সাজের মতোই ফিসফিস করে জবাব দিল তাসফিন। বসুন্ধরা কেন? আর্মে যাব। আমার অনেক দিনের শখ আর্মের একটা ব্লক প্রিন্টের শাড়ি কিনব। আর্মে গিয়েছিস কখনো? উহু। জুবিয়া ফোনে শাড়ির ছবি দেখিয়েছে। আর্মের ওয়েবসাইটে। শাড়িগুলা কি সুন্দর, ভায়া। সব নিয়ে নিতে মন চায়। উফ। সাজের চোখে মুখে উপচে পড়া খুশি দেখে মৃদু হাসল তাসফিন। নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসেছিল স্বর্ণলতা। তাসফিনকে এখনো ওভাবে বসে থাকতে দেখে স্বর্ণলতার চক্ষু চড়ক গাছ। তুই এখনো ফ্রেশ হইসনি? এই তো যাচ্ছি খালামনি। সাজের সাথে গল্প করছিলাম। গল্প করার অনেক সময় পাবি। আগে ফ্রেশ হয়ে নাস্তা করে নে। সাজ, এখনই বের হ রুম থেকে। ওকে বিরক্ত করিস না। কতটা পথ জার্নি করে এসেছে ছেলেটা। নিজের জিনিসপত্র গুছিয়ে সাজ বিছানা থেকে নামল। স্বর্ণলতা ভ্রু কুঁচকে তাকালেন। তোর হাতে এগুলা কি? হাতটা টুপ করে ওড়নার আড়ালে নিয়ে আহত চোখে তাসফিনের দিকে তাকালো সাজ। মা দেখে ফেললে আজ সাজের খবর আছে। এমনিতেও মেয়ের সাজগোজের স্বভাব নিয়ে প্রচণ্ড বিরক্ত স্বর্ণলতা। তাসফিনের দিকে তাকিয়ে বললেন, আবার কি এনেছিস তুই? তেমন কিছু না খালামনি। একটা লিপস্টিক আর ঝুমকা। আবার লিপস্টিক? তুই জানিস ওর কাছে কতগুলো লিপস্টিক আছে? সেদিনই 5টা দেখলাম। 5টা নয়, মোটে 10টি লিপস্টিক আছে সাজের। 2টো লিপগ্লসও আছে। তবুও মায়ের কথায় প্রতিবাদ করে বলল, এটা আলাদা শেডের। কিসের আলাদা শেড? একটা মানুষের কয়টা লিপস্টিক লাগে? লিপস্টিক লাগবেই বা কেন? সারা বছর একটা তিব্বত মেরিল দিয়ে কাটিয়ে দিয়েছি আমরা। আর উনার লিপস্টিক দিতে হবে। তাও আবার একটা না, 1000টা শেড লাগবে। এই বয়সেই ডান বুঝিয়েছে না। বলছি তোর বাপকে, এখনই মেয়েকে শাসন না করলে মানসম্মান ডুবতে সময় লাগবে না। এখনই লাগাম টেনে ধরুক।
এতক্ষণের হাসি আনন্দ মলিন হতে সময় লাগল না। সকল উচ্ছ্বাস উত্তেজনা হারিয়ে গিয়ে চোখে টলটল করতে শুরু করলো স্বচ্ছ জল। সাজের সাজগোজ নিয়ে কথা উঠলেই মা এভাবে কথা শোনায়। ভালো লাগে না সাজের, তবুও খুব একটা মন খারাপ করে না সাজ। মা হয় বলতেই পারে, শাসন করতেই পারে। দাদি বলে সাজের ভালোর জন্যেই মা বকাবকি করে, শাসন করে। সাজ এখনো ছোট, এই সময়টা ভালো না, তাই এই সময় বাচ্চাদের কড়া শাসনে রাখতে হয়। সাজ মেনে নিয়েছে, কিন্তু তাসফিনের সামনে এভাবে কথা শোনানোর কারণে সাজের খুব মন খারাপ হলো। তাসফিন বোধহয় বুঝতে পারল ব্যাপারটা। ঝট করে বিছানা থেকে নেমে বলল, ওকে বকো না খালামনি, ও চায়নি কিছুই, আমি নিজেই নিয়ে এসেছি। মার্কেটে গিয়ে মনে হলো সবার জন্য কিছু কিনি। সাজ তোর সাজগোজ করতে পছন্দ করে, সেজন্য এগুলো নিয়েছি। সেজন্য আমি রাগ করছি না তাসফিন। এই মেয়ের কাহিনী তুই জানিস না। ওর ঘরের ড্রেসিং টেবিলে গিয়ে দেখ, ফাউন্ডেশন, কনসিলার, প্রাইমার, ব্লাশ, হাইলাইটার, আইলাইনার, মাস্কারা, কাজল, লিপস্টিক, লিপগ্লোস, মেক রিমুভার, ক্লিনজার, ব্রাশ, আরও যে কত কি। সবগুলোর নামও জানি না আমি। হাজার হাজার টাকা নষ্ট করে এই আলতু ফালতু জিনিসের পেছনে। কোনো দরকার আছে এগুলার? বাদ দেও খালামনি। ওর ভালো লাগে, সাজগোজ করে। খারাপ কিছু তো করে না। এই বয়সে এরকম টুকটাক সাজগোজের শখ সব মেয়েরই থাকে। আর মেয়েরা না সাজলে কে সাজবে? আমরা ছেলেরা সাজব। এত শখ পুষার সামর্থ্য আছে ওর বাপের। স্কুলের বেতন, টিউশন থেকে কোনোরকম সংসার চলছে। এর মধ্যে নবাব নন্দিনীর শখের শেষ নাই। ওর বাপু মেয়ের সাথে তাল মিলিয়ে নাচে। যত জ্বালা হয়েছে আমার। মুহূর্তেই বদলে গেল ঘরের পরিবেশ। তিনটে মানুষের মুখে কোনো কথা ফুটল না। একনাগারে কথা বলার পর স্বর্ণতার হঠাৎ খেয়াল হলো, তাসফিন মাত্রই এলো। আর তিনি তার সামনে সংসারের অভাব অনটনের অভিযোগ নিয়ে বসেছেন। দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, তুই যা, ফ্রেশ হয়ে নে, সাজ, আমার সাথে আয়। তোর আব্বু নাস্তা খেতে বসেছে। সাজ সেই যে মাথা নিচু করেছে আর মাথা উঁচু করে তাকালো না। ওভাবেই গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে গেল। ওর গমনপথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল তাসফিন। সিদ্ধান্ত নিল, প্রথম উইকেন্ডে সাজকে নিয়ে বসুন্ধরা যাবে। ধানমন্ডির 12তলা বিশিষ্ট একটি ভবনের সামনে কালো রঙা গাড়ি এসে থামল ঠিক সকাল 8:30টায়। বিদেশি ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে আধা ঘন্টা পরেই। অফিস টাইম সকাল 9টায় হলেও আজকের দিনে সবাইকে 8:30টার মধ্যে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে। দারোয়ান দৌড়ে এসে দরজা খুলে দিলেই গাড়িটি ভেতরে প্রবেশ করল। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো সাদা শার্ট, কালো স্যুট প্যান্ট পরিহিত একজন যুবক। নাম তার জাদিদ চৌধুরী। শীতলা নামক এই বিশাল কোম্পানির সিইও সে। তার পাশে দাঁড়িয়ে আছে আরেকজন যুবক, কিবরিয়া। 5 বছর যাবৎ এখানে কাজ করছে কিবরিয়া। পূর্বে জাদিদের বাবার সরকারি হিসেবে কাজ করত। 2 বছর হলো বাবার স্থান দখল করেছে জাদিদ। তাই কিবরিয়াকে জাদিদের সাথে কাজ করতে হচ্ছে। খুব একটা মন্দ যাচ্ছে না দিনগুলো। শুধু সবসময় তটস্থ থাকতে হয় এই আর কি। জাদিদ ছেলেটার এখন যুবক বয়স। তেজি ঘোড়ার মতন ছুটে চলা স্বভাব। স্যারের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে হাঁপিয়ে ওঠে কিবরিয়া। এই যে আজকেও সকালে ঘুম থেকে উঠে না খেয়ে কোনোরকম ছুটে চলে এসেছে। তবুও স্যারের মুখ দেখে মনে হচ্ছে কিবরিয়ার উপর তিনি ভীষণ বিরক্ত। কিবরিয়া শুকনো টোক গিলে জাদিদের পেছনে ছুটল লিফটের দিকে। টপ ফ্লোরে নিজের কেবিনের দিকে যেতে যেতে জাদিদ তাকালো ডানে অবস্থিত কাচফেরা কেবিনটির দিকে। আরও কুঞ্চিত হলো কপালের ভাঁজ। কিবরিয়ার উদ্দেশ্যে বলল, সানান আসেনি এখনো। বুক ধপ করে উঠল কিবরিয়ার। গতকাল এত করে বলার পরেও আজও কি সানান সঠিক সময়ে অফিসে আসবে না? হাতের উল্টোপিঠে কপালের ঘাম মুছে কিবরিয়া বলল, এসে পৌঁছায়নি এখনো। রাস্তায় আছে বোধহয়। ঢাকা শহরে আজকাল যা জ্যাম। মিটিংয়ের কথা জানাননি? জানিয়েছি স্যার। গতকাল ফোন করে সবকিছু বুঝিয়ে বলেছি। আজকের মিটিং কত জরুরি, কত ইম্পর্ট্যান্ট সবিস্তারে বলেছি। এত সকালে স্যারের ঘুম ভাঙে না, তাই ঠিক 7টায় কল দিয়ে স্যারকে ডেকেও দিয়েছি। ফাঁকা কেবিন হতে দৃষ্টি ফিরিয়ে জাদিদ তাকালো কিবরিয়ার দিকে। বাউংগ্রু উঁচু করে জানতে চাইল, এত সকালে?
সকাল 7টা আপনার কাছে খুব সকাল বলে মনে হচ্ছে। না মানে স্যার, সানান স্যার তো একটু দেরিতে ঘুম থেকে উঠেন। তাই? কিবরিয়া সাহেব। জি স্যার। আপনি আসলে কার পিয়ে? আমার নাকি সানানের? অবশ্যই আপনার। সানানের পক্ষ নিয়ে সাফাই গাওয়া বন্ধ করুন। ওকে আমি ভালোমতো চিনি। আমার ছোটবেলার বন্ধু সে। আমরা একসাথে বড় হয়েছি। ওর সম্পর্কে আমাকে আপনার থেকে জানতে হবে না। জি স্যার। তারপর আপনার ফোন কলে ঘুম থেকে উঠেছিলেন? না স্যার। আধা ঘন্টা পরে আবার কল দিতে বলেছিল। উনার নাকি ঘুম পূরণ হয়নি। আরও আধা ঘন্টা ঘুমাবেন। আপনি কি করলেন? আধা ঘন্টা পরে আবার কল দিলেন? জি স্যার। চমৎকার। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে জাদিদ নিজের কেবিনের দিকে গেল। এক কাপের চায়ের ফরমাইশ করে বিরস মুখে অপেক্ষা করতে লাগলো সানানের। সানান এলো আরও 1 ঘন্টা পর। নিজের কেবিনে না গিয়ে সোজা ঢুকলো জাদিদের কেবিনে। দরজায় নক করা, অনুমতির অপেক্ষা করার মতো ঝামেলায় সানান কখনো জড়ায় না। দরজা খুলে ধুপোথাপ পায়ে হেঁটে গিয়ে বসল জাদিদের ডেস্কের সামনে রাখা চেয়ারে। জাদিদ তখনও পাথুরে চেহারা সমেত চেয়ারে বসে আছে। সানান এক পলক তার বিরস মুখখানা দেখে পাশে দাঁড়িয়ে থাকা কিবরিয়ার দিকে তাকিয়ে বলল, কি খবর কিবরিয়া সাহেব? আলহামদুলিল্লাহ। সবকিছু ভালো চলছে স্যার। গদগদ ভঙ্গিতে সানানের প্রশ্নের উত্তর দেওয়ার পর কিবরিয়ার খেয়াল হলো, অফিসের পরিবেশ এই মুহূর্তে উত্তপ্ত। জাদিদ স্যারের মেজাজ লাভার ন্যায় রবরব করে ফুটছে। চুপচাপ বসে আছেন দেখে বোঝা যাচ্ছে না। দ্রুত নিজেকে সামলে নিয়ে কিবরিয়া বলল, না মানে সব ঠিক নেই স্যার। বিরাট সমস্যা বেঁধে গেছে। গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট এসে বসে আছেন। সকাল 9টায় মিটিং শুরু হওয়ার কথা ছিল। অফিসের সবাই এসে উপস্থিত হলেও আপনি সময় মতো উপস্থিত হতে পারেননি বলে মিটিং শুরু করা গেল না। এই নিয়ে অফিসের অনেকে আপনার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন। চেয়ারের পেছনে এক হাত ছড়িয়ে দিয়ে একপাশে বাঁকা হয়ে বসে সানান বলল, এতে সমস্যার কি আছে কিবরিয়া সাহেব? আপনার বসকে বলে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিন। তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। কিবরিয়া জিভে কামড় দিয়ে এক নজর জাদিদের দিকে তাকালো। সে এখনো ল্যাপটপে মুখ বুজে আছে। চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। কিবরিয়া তার শুকনো গলা ভিজিয়ে নিয়ে সরল স্বীকারোক্তি করল, এটা কি করে সম্ভব স্যার? আপনার মতো ইন্টেলিজেন্ট মানুষ এই অফিসে আর একটিও নেই। আপনাকে বাদ দেওয়া মানে কোম্পানির বড় লস। কিবরিয়ার কথায় সানান অত্যন্ত খুশি হল। পুলকিত চিত্তে জানতে চাইল, তা আপনাদের গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট কোথায়? আছেন নাকি চলে গেছেন? আছেন। চা নাস্তা দিয়ে বসিয়ে রাখা হয়েছে। আপনাদের চা নাস্তা কি শুধু বিদেশি গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের জন্য? আমাদের মতো সামান্য কর্মচারীর কপালে এক কাপ চা জুটবে না। কিবরিয়া হন্তদন্ত হয়ে চায়ের জন্য ছুটতেই চাইছিল। বাধ সাধল জাদিদ। ল্যাপটপের শাটার নামিয়ে সরাসরি তাকালো সানানের দিকে। বলল, আপনি বললে শুধু চা কেন, বিরিয়ানির ব্যবস্থাও করা হবে। জাদিদের গম্ভীর মুখ, শান্ত চোখের দৃষ্টি দেখে সানান তার বিখ্যাত হাসিটি হাসল। গা দুলিয়ে চিরল দাঁতের নিঃশব্দের হাসি। যা দেখে জাদিদের মেজাজ আরো খারাপ হলো। কটমট করে চেয়ে ধমকে উঠল জাদিদ, শালা হাসতেছিস কেন? দাঁত কালানো বন্ধ কর। সানান তার হাসি থামালো না, বরং টেবিলের উপর ঝুঁকে পড়ে বলল, যতই চেষ্টা করো বন্ধু, আমাদের পুরান ঢাকার বিরিয়ানিকে বিট করতে পারবা না। আমি পুরান ঢাকার বাসিন্দা। তোমাদের ধানমন্ডির চকচকে রেস্টুরেন্টের বিরিয়ানি আমার হজম হবে না। ঘুপচি হোটেলের বিরিয়ানিতে আমার শান্তি। লুঙ্গি পরে চেয়ারের উপর এক পা তুলে আরাম করে বসে বিরিয়ানি খাওয়ায় যে তৃপ্তি, সেটা দুনিয়ার আর কোথাও পাবা না। জাদিদ ঘাড় ফিরিয়ে কিবরিয়ার দিকে তাকিয়ে বলল, কিবরিয়া সাহেব, আপনি গিয়ে মিটিং শুরু করার ব্যবস্থা করুন। আর লাঞ্চের যে বিরিয়ানির অর্ডার করা হয়েছে, সেখানে থেকে একটা বিরিয়ানির অর্ডার ক্যান্সেল করে দিবেন। আপনার সানান স্যার পুরান ঢাকার বিরিয়ানি ছাড়া অন্য বিরিয়ানি খায় না। সে আজকে দুপুরে উপোস থাকবে। কিবরিয়া ঘাড় দুলিয়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। প্রথম আদেশ পালন করলেও দ্বিতীয় আদেশ সে পালন করবে না। সানান স্যার উপোস করবে আর অফিসের সবাই বিরিয়ানি খাবে, এটা হতে পারে না। সানান স্যার চাইলে কিবরিয়া নিজের বিরিয়ানির প্যাকেটটিও স্যারকে দিয়ে দিতে পারে। স্যার কত ভালো, অফিসে এলেই কিবরিয়ার খোঁজ নেয়, সবার সাথে হেসে হেসে কথা বলে।
এমন একটি মানুষকে কিবরিয়া না খাইয়ে রাখতে পারে? কিবরিয়া বের হয়ে যেতেই জাদিদের চায়ের কাপটা নিজের দিকে টেনে নিল সানান। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এত সকালে মিটিং কে রাখে বাল? নয়টা কোনোভাবে খুব সকালের পর্যায়ে পড়ে না। আমরা সবাই রোজ 9টায় অফিসে আসি। তোদের ঘুম আসে না? তোরা সকালে উঠিস, আমার 12টা পর্যন্ত ঘুমাইতে হয়, না হলে মাথা কাজ করে না। তাই আমার জন্য সকাল শুরু হয় 12টায়। সহজ হিসাব, বুঝছো মামা? আমি বলে তোকে সহ্য করতেছি। অন্য কেউ হলে কবেই তোর চাকরি নট করে দিত। তুমি বলে চাকরিটা করতেছি মামা। অন্য কেউ হইলে এই বালের চাকরি আমি করতাম না। ঘুম বাদ দিয়ে কামলা খাটো। কোন বায়ঞ্চত এই বালের নিয়ম বানাইছে? ভাষা কি কর হারামি? এটা অফিস, এই জন্য এই বালছালের অফিস আমার ভালো লাগে না। সানানের সাথে এই বিষয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওর যা মন চায় সেটাই করে, যখন যেভাবে চলতে মন চায় সেভাবে চলে। তবুও জাদিদ তাকে সহ্য করে যাচ্ছে। শুধু বন্ধু বলে নয়, সানান সত্যিই মেধাবী। নিজ যোগ্যতায় শীতলার মার্কেটিং ডিপার্টমেন্টের চিফ ডিজাইনারের জায়গা দখল করে রেখেছে বছরখানেক ধরে। না, বাঁধাধরা নিয়ম মেনে সে অফিসে আসে না। যখন মন চায় অফিসে আসে, রোজ আসেও না। কোনোদিন আসবে না সেটাও অফিসে জানায় না। ঘুম থেকে উঠে মনে হলো আজকে অফিস থেকে ঘুরে আসি। চোখ ডলতে ডলতে চলে আসে ধানমন্ডি। হাস্যকর হলেও এটা সত্যি যে সানানের কেবিনে ব্রাশ, টুথপেস্ট, তোয়ালে পর্যন্ত রাখা আছে। মাঝে মধ্যে এসে এখানেই ফ্রেশ হয়। বন্ধুর এই অত্যাচার হাসিমুখে সহ্য করে নেয় জাদিদ। সানান তার মেধার খাতিরে এই সুযোগ সুবিধা পায় এমনটা নয়। এইটুকু অনাচার বন্ধুত্বের খাতিরে সহ্য করে নেয় জাদিদ। শীতলার চেয়ারম্যান জাদিদের বাবা জায়েদ চৌধুরী অগণিতবার জাদিদকে বলেছেন সানানকে অফিস থেকে বের করে দিতে। কিন্তু জাদিদ এ ব্যাপারে বাবার কথা গ্রাহ্য করেনি। এই নিয়ে বাবা ছেলের মাঝে বিস্তর বিরোধ ঘটে গেলেও জাদিদ তার সিদ্ধান্তে অটল। বন্ধুকে সে কোনোভাবেই ছাড়তে রাজি নয়। একঘেয়েমি জীবনে আপন বলতে এই বন্ধুটাই তো আছে তার। এইটুকু সে ধরে রাখতে চায়। সানানের চা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করল জাদিদ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মাথা কাজ করা শুরু করলে মিটিংয়ের প্রস্তুতি নেওয়া যাক। ঝট করে দাঁড়িয়ে তারা দিয়ে সানান বলল, হ্যাঁ, চল যাওয়া যাক। যত দ্রুত মিটিং শেষ হবে তত দ্রুত এখান থেকে মুক্তি মিলবে। অফিস আসলেই আমার নিজেকে খামারের গরু মনে হয়। শারীরিকভাবে দাঁড়িয়ে ম্যা করাই যাদের একমাত্র কাজ। সানানের কথায় মনোযোগ নেই জাদিদের। সে সানানকে উপর থেকে নিচ পর্যবেক্ষণ করে বলল, তুই এভাবে মিটিং অ্যাটেন্ড করবি? সানান অবাক হয়ে নিজের দিকে তাকালো। এভাবে বলতে কি বোঝাচ্ছে জাদিদ? তার পোশাকে কি সমস্যা? সরু চোখে জাদিদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওভাবে তাকায় আছিস কেন? আসার সময় সাজবাতিও এমন একটা লুক দিল। সমস্যা কি তোদের? আমারে হ্যান্ডসাম দেখাচ্ছে, তোদের সহ্য হচ্ছে না। জাদিদ তার চোখ দুটো কপালে তুলে বিস্মিত কণ্ঠে বলল, হ্যান্ডসাম? আয়নায় দেখেছিস নিজেকে? জোকারের মতো লাগছে। তোর ওই কাজিনের থেকে কিছু ফ্যাশন সেন্স শিখে নিতে পারিস। শি ইজ গুড অ্যাট ফ্যাশন। সানানের সরু চোখ দুটো আরো সরু হলো। জাদিদের দিকে ঝুঁকে পড়ে সন্দেহজনক দৃষ্টি ছুড়ে বলল, সাজবাতির ফ্যাশন সেন্সের এত খবর তুমি কেন রাখো বন্ধু? কেমনে রাখো? মতলব কি তোমার? সানানের চওড়া বুকে এক হাতে ধাক্কা দিয়ে জাদিদ বলল, ফেসবুকে ছবি পোস্ট করে দেয়, সেখানে দেখি ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে আমার সাথে। মতলবের কথা জানতে চাইলে শোনো বন্ধু, তোমার কাজিন দেখতে সুন্দর আছে মাশাআল্লাহ। আমার সাথে সেন্টিং করাই দিলে মাইন্ড করব না। সানানের উত্তরের অপেক্ষা না করে জাদিদ বেরিয়ে গেল। 10টা বাজতে চলেছে। সময়ের হেরফের ভীষণ অপছন্দ জাদিদের। বন্ধুত্বের খাতিরে কত কিছু যে সহ্য করতে হচ্ছে। তোর ফেসবুক অ্যাকাউন্টও আছে সাজবাতি, এতটা অবনতি? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। মুখে পৈশাচিক হাসি ফুটিয়ে জাদিদের পিছু নিল সানান। নীলক্ষেতের সারি সারি বইয়ের দোকানগুলোয় সবসময় উপচে পড়া ভিড় থাকে। অপর পাশের নিউমার্কেটের দিকে তাকাতেই আবার নিঃশ্বাস খাটো হয়ে আসে। এত ভিড় ঠেলে মানুষ শপিং করে কিভাবে কে জানে। কিছু বই কিনতে সাদিক নীলক্ষেতে এসেছেন।
পরিচিত দোকান থেকে বই কিনে রাফিন প্লাজার রাস্তা ধরে বাইরে বেরিয়ে এলেন। এপাশটা তুলনামূলক ফাঁকা। শাহবাগের দিকে না গিয়ে সায়েন্স ল্যাব থেকে বাস ধরবেন ভেবে ভিড় হাঁটতে শুরু করলেন। সূর্যের সাথে পাল্লা দিয়ে নামতে শুরু করেছে সন্ধ্যা। এই গোধূলি বেলায় চারপাশের ব্যস্ততার মাঝে সাদিকের চোখ দুটো কিছু একটা খুঁজে চলেছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাকে। রাস্তার সাথে ফুটপাতে দেখা মিলল কাঙ্ক্ষিত দোকানের। ছোট ডালা মেলে বসেছেন ফুটপাতে। ডালায় শোভা পাচ্ছে নানান ডিজাইনের কানের দুল। বইয়ের ব্যাগটি পায়ের কাছে রেখে সাদিক একপাশে দাঁড়িয়ে দুল দেখতে লাগলেন। একদল কিশোরীর মাঝে মাঝবয়সী সাদিককে খুবই বেমানান লাগছে। আশেপাশের মানুষজন উৎসুক চোখে ফিরে ফিরে তাকাচ্ছে সাদিকের দিকে। একজোড়া ঝুমকা খুঁজছিল দুজন কিশোরী। মাঝবয়সী সাদিককে দুল নাড়াচাড়া করতে দেখে নিজেদের হাসাহাসি করতে থাকল। সাদিকের সেদিকে খেয়াল নেই, তিনি আপনমনে নিজের কাজ করছেন। বৃদ্ধ দোকানির বোধহয় ভালো লাগলো না বিষয়টি। তিনি নিজ আগ্রহে কিশোরীদের উদ্দেশ্যে বললেন, উনার মায়ের লাইগা দুল খুঁজতাছেন। যেইবারে এই পাশে আসেন মায়ের লাইগা কিছু না কিছু নিয়ে যান। হঠাৎ দোকানির কথায় সাদিক মাথা তুলে তাকালেন। দেখলেন দোকানের সকলে তার দিকে অবাক চোখে চেয়ে আছে। এই যুগে এসে মেয়ের জন্য বাবাকে কেনাকাটা করতে দেখে বোধহয় অবাক হয়েছে। সাদিক আলতো হেসে বললেন, মেয়েটা সাজতেন পছন্দ করে, সাজগোজের কিছু একটা পেলেই খুশি হয়ে যাও। সাদিক অনেক খুঁজে লাল রঙের পাথর বসানো একজোড়া ঝুমকা কিনলেন মাত্র 50 টাকায়। কিশোরী দুজন অবাক হয়ে বলল, ওয়াও, আপনার পছন্দ দারুণ আঙ্কেল। এজন্যই আপনার মেয়ে চোখ বন্ধ করে আপনার কেনাকাটার উপর ভরসা করে। সাদিক উত্তর না দিয়ে শুধুই হাসলেন। কিশোরীদের একজন বড্ড উৎসাহ নিয়ে বলল, আমাকেও একজোড়া পছন্দ করে দিন, পহেলা বৈশাখে পরব। সাদিক না করতে পারলেন না। মেয়েটি সাজের বয়সী, কত আগ্রহ নিয়ে বলল। সাদিক কি করে মানা করেন। সাজের জন্য কেনা দুলজোড়া বুক পকেট রেখে আবারও দুল খুঁজতে শুরু করলেন। মিটিং শেষে মার্কেটিং টিমের কয়েকজন জুনিয়রের সাথে বসে পহেলা বৈশাখকে কেন্দ্র করে পোস্টার ডিজাইনের প্ল্যান নিয়ে আলোচনা করতে হলো সানানকে। থিম চুজ করে সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে ভিজুয়াল ম্যানেজারকে টিম লিডের দায়িত্ব সঁপে দিয়ে তবেই অফিস থেকে বেরিয়েছে। একটানা কাজ করে মেজাজ উত্তপ্ত হয়ে আছে। সানান ভেবেছিল জুস, কোল্ড ড্রিঙ্কসের জন্য একই রকম ডিজাইন করবে, কিন্তু বাদ সাধল জাদিদ। কোল্ড ড্রিঙ্কসের জন্য তার আলাদা ডিজাইন চাই। পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোল্ড ড্রিঙ্কসের মার্কেটিং টার্গেট ফিক্সড করা হয়েছে। ফেসবুক ব্যানার, ইনস্টাগ্রাম রিল, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব শর্টস, মোশনের কাজের জন্য বৈশাখের থিম নির্ধারণ করা হয়েছে। থিম কালার হিসেবে নেওয়া হয়েছে লাল রঙকে। থিম, ফন্ট স্টাইল, কালার, ইমোশন সবকিছু নিয়ে দীর্ঘ বিবরণ দিতে হয়েছে সানানকে। জাদিদের থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পর টিমের সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে ডেডলাইন ঠিক করে দিয়ে চলে আসছিল সানান। জাদিদ এসে শুরু করল নতুন তালবাহানা। প্রমোশনাল এডের জন্য কিছু মডেল সিলেক্ট করা হয়েছে। ডিরেক্টরের সাথে কথা বলে এ সপ্তাহে সানানের থিম অনুযায়ী অ্যাড তৈরি করে ফেলা হবে। পহেলা বৈশাখের আর বেশি দিন বাকি নেই। কাল থেকে শুটিং শুরু করতে যাচ্ছে ডিরেক্টর। এখন জাদিদ চাইছে শুটিং সেটে সানানও উপস্থিত থাকুক, নিজের দেখে শুনে কাজ করিয়ে নিক। প্রস্তাব শুনেই মেজাজ বিগড়ে গিয়েছিল সানানের। বৈশাখের ক্যাম্পেইনের থিম চিন্তা করতে গিয়ে গত সপ্তাহ ঠিকঠাক ঘুমাতে পারেনি সানান। ভেবেছিল টিমকে কাজ বুঝিয়ে দিয়ে এক সপ্তাহ টানা ঘুমাবে। এসব নতুন নাটক কি এখন সহ্য হয়? মুখের উপরে না বলে চলে এসেছে সানান। তবুও জাদিদ থেমে থাকবে না। সানানকে কল দিয়ে বিরক্ত করে ফেলবে ভেবেই মুখ তেতো হয়ে আসছে সানানের। তার ওপর মাথার উপর তেজি সূর্যটাও বেশ বিরক্ত করেছে। সূর্যের দিকে এক পলক তাকিয়ে সানান বিড়বিড় করল, এখনই কুত্তামরা গরম পড়ছে বাল, বাকি দিনগুলা চুলার আঁচে ভাজবে। নিউ মার্কেটের বিখ্যাত জ্যামে আটকে পড়ে সানানের মেজাজ আরও খারাপ পর্যায়ে পৌঁছে গেল। রাস্তার পাশে থুথু ফেলে মুখ কুঁচকে আশেপাশে তাকাতেই সাদিক সারাফাতকে দেখতে পেল। দোকানের সামনে ঝুঁকে কি যেন করছে। রাস্তার পাশে গাড়ির চিপার মধ্যে কোনোরকম বাইক পার্ক করে লাফিয়ে লাফিয়ে রাস্তা পার হয়ে পৌঁছে গেল সাদিকের কাছে। হাত দুটো কোমরে রেখে সুথাল, মেজো বাবা, কি করো?
সাদিক মাথা তুলে সানানকে দেখে হাসলেন। হাতের ঝুমকা জোড়া কিশোরীটির দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা পছন্দ হয়। কিশোরীর পছন্দ হয়েছে। সাদিককে ধন্যবাদ জানিয়ে দোকানিকে টাকা দিয়ে সে চলে গেল। সাদিক তার বইয়ের ব্যাগটি হাতে নিয়ে বললেন, বই কিনতে এসেছিলাম। ফুটপাতের দোকানটা চোখে পড়ল। সাজের জন্য একজোড়া ঝুমকা নিলাম। তুই কোথায় যাচ্ছিস? অফিস গিয়েছিলাম। এখন টিএসসি যাচ্ছি। সাদিক কিছু না বলে পাশের দোকানে গিয়ে ওয়েফার কিনল। সেটাকে ব্যাগে রেখে বুকপকেট থেকে সাজের জন্য কেনা ঝুমকা জোড়া বের করে সানানকে দেখিয়ে বললেন, কেমন হয়েছে? সাজের পছন্দ হবে। পছন্দ অপছন্দ বিশেষ কিছু বুঝল না সানান। তবে সারাদিন লাল রং নিয়ে কাজ করার পর আবারও লাল রঙা ঝুমকা দেখে মেজাজ খারাপ হলো। তুমি এইসব কিনে দেও আর তোমার মেয়ে এসব পরে রমরম করে ফেসবুকে ছবি দিয়ে বেড়ায়। সেই নিয়ে লোকজন আমাকে যেখানে সেখানে ধরে ধরে কথা শোনাচ্ছে। সাদিকের হাস্যোজ্জ্বল মুখে হুট করে আধার নেমে এলো। ঝুমকা জোড়া পকেট রেখে অবিশ্বাস্য কণ্ঠে বললেন, সাজের ফেসবুক অ্যাকাউন্ট আছে? আছে বই কি, রেগুলার আপডেটও দেয়। পোস্ট ডে কোনোটাই বাদ রাখে না। মেজো মা শুনলে পিঠে স্কেল ভাঙবে। এজন্য তোমাকে বললাম, দেরি হওয়ার আগে এখনই সামলাও। এসব ছবি পোস্ট করা ভালো না। কেউ এডিট করে নেটে ছেড়ে দিলে। আজকে উঠলেন সাদিক। সত্যিই তো, আজকাল মেয়েদের ছবি নিয়ে বাজে ছেলেরা নোংরাভাবে এডিট করে আবার নেটে ছেড়ে দেয়। কেউ কেউ মেয়েদের নামে ফেক আইডি খুলে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে। সাজ কবে এসবে জড়ালো? সাদিক দ্বিধা নিয়ে বললেন, ও মোবাইল পেল কোথায়? কার মোবাইল থেকে ফেসবুক ইউজ করে কিছু জানিস? লোকজনের অভাব আছে নাকি ওর? জুবিয়া বান্দরটার মোবাইল আছে, তোমার কাছেও তো আছে। ওটা দিয়ে সারাদিন ছবি তুলে বেড়ায়। চাইলেই ফোন হাতে ধরায় দিবানা। এত আহ্লাদ ভালো না। মাঝে মধ্যে একটু শাসনও করতে হয়। সাদিক চিন্তিত ভঙ্গিতে হাঁটতে লাগলেন। সানান পিছু নিয়ে বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। তুই নাকি এসসি যাচ্ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছিলাম। জরুরি কিছু না। রাতে বাড়ির সকলে একসাথে খেতে বসেছে। সাজের যমজ দুই ভাই শাফিন ও সাবিল। তাসফিনকে পেয়ে আজ সারাদিন বাড়ির বাইরে যায়নি। গায়ের সাথে লেপ্টে আছে দুটো। হলরুমের মেঝেতে শীতল পার্টি বিছিয়ে সকলে খেতে বসেছে। স্বর্ণলতাকে উদ্দেশ্য করে তাসফিন বলল, আম্মা তোমাকে বাড়ি ভাড়ার ব্যাপারে কিছু বলেছে খালা? হ্যাঁ বলেছিল। মনমতো পেলাম না। আশেপাশেই খুঁজছি। বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমার আশেপাশে থাক। সাউদা বেগমের জন্য আলাদা করে রান্না হয়। নরম ভাত, নরম তরকারি ছাড়া শক্ত কিছু খেতে পারেন না তিনি। নরম ভাত মুখে পুরে তিনি জানতে চাইলেন, কিসের বাড়ি ভাড়া? স্বর্ণলতা উত্তর দিলেন, তাসফিনের চাকরি হয়েছে। এখন থেকে ঢাকাতেই থাকবে। ওর জন্যই বাড়ির ভাড়া খুঁজতেছি। আশেপাশে থাকলে মাঝে মধ্যে রান্নাবান্না করে দিতে পারবো। একা ছেলেমানুষ, কোথায় কি খাবে? বাড়ি ভাড়ার কি দরকার? এখানেই থাকুক। কেউ আপত্তি জানানোর আগেই তাসফিন বলল, 1-2 দিনের ব্যাপার না দাদি। প্রায় 6 মাস থাকতে হবে। মর্নিং নাইট শিফট মিলিয়ে কখন কোথায় থাকবো নিজেও জানি না। এজন্য নিজের মতো করে আলাদা থাকতে চাইছি। তাসফিনকে নিজের কাছে রাখার ব্যাপারে স্বর্ণলতাও ভেবেছিলেন। কিন্তু সেই সামর্থ্য উনার নেই। অপারগতা স্বীকার করে বললেন, এখানে রাখতে পারলে ভালো হতো। কিন্তু রাখবো কোথায় আম্মা? 4টা রুমে আমরা সবাই থাকি। শাবিন সাবিলের সাথে থাকতে পারত কিন্তু সারাদিন কাজ করে এসে বিশ্রামের জন্য যে স্পেস দরকার সেটা ওদের রুমে থাকলে তাসফিন পাবে না। তাসফিনকে পেলে ওরা ছাড়তেই চায় না। এখন দেখেন কিভাবে গায়ের সাথে ঘেঁষটে আছে। মায়ের কথা শুনে শাবিন ও সাবিল দুজনে তাসফিনের গায়ের কাছে আরো ঘেঁষে বসল। সাউদা মুখ ভার করে বললেন, আমি না থাকলেই একটা রুম। বাকিটুকু শেষ করতে দিন না তাসফিন। হাত বাড়িয়ে সাউদার হাতের উপর হাত রেখে ডাকল, দাদি, তুমি এভাবে কেন ভাবছো বলো তো? আমি কি দূরের কেউ? আমার সাথে অতিথির মতো আচরণ করবে না। ছেলেমেয়েরা বড় হলে ঘর ছেড়ে একলা থাকে না। ঢাকায় চাকরি না হয়ে অন্য কোনো শহরে হলে তখন কি একা থাকতে হতো না আমাকে? ঢাকায় তোমরা আছো বলে এক্সট্রা সুবিধা নেওয়ার পক্ষপাতী আমি নই। রুম ফাঁকা থাকলেও আমি এখানে থাকতাম না। সাউদা কিছুক্ষণ চুপ থেকে নতুন উৎসাহ নিয়ে বললেন,
কাছে যখন রাখতে চাইছো তাহলে সানানের মায়ের সাথে কথা বলে দেখো। ওদের 5 তলা ফাঁকা আছে, ভাড়া দিবে কিনা জিজ্ঞাসা করে দেখিও। পুরোটা সময় সাদিক নীরব দর্শকের ভূমিকা পালন করলেন। বাড়ি ফিরে পর্যন্ত কারোর সাথে তেমন কথাবার্তা বলেননি। সাজ কয়েকবার বাবার আশেপাশে ঘুরঘুর করেছে, কিন্তু সাদিকের নিরাগ্রহ দেখে আর কাছে যায়নি। খাওয়ার পর সাদিক নিজেই সাজকে নিজের ঘরে ডেকে পাঠালেন। শার্টের বুকপকেট থেকে ঝুমকার প্যাকেটটি বের করে সাজের হাতে দিলেন। সাজ তৎক্ষণাৎ প্যাকেট থেকে ঝুমকা বের করে আনন্দে ঝুমঝুম করে উঠল। কিশোরী সুলভ উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠে বলল, এটা আমি পহেলা বৈশাখে পরব। লাল সাদা শাড়ির সাথে দারুণ মানাবে। উফ বাবা, তোমার চয়েস চমৎকার। মেয়ের হাসিতে সাদিকে মনের মেঘ অনেকখানি কেটে গেল। তবুও বাবা হিসেবে সতর্ক অবলম্বন করা তার দায়িত্ব। ওয়েফারের প্যাকেটগুলো সাজের হাতে দিয়ে বললেন, শাবিন ও শাবিলকে দিয়ে দিস, আর একটা সায়রার জন্য তুলে রাখিস। সাজ মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে প্রস্তুতি নিতেই সাদিক হাত বাড়িয়ে সাজের বাম হাতটি আলতোভাবে ধরে রাখলেন। সাজ। সাদিক ভেবেছিলেন মেয়েকে কড়া ভাষায় কয়েকটি কথা বলবেন। শাসন তো এভাবেই করে, তাই না? কিন্তু আশ্চর্যজনকভাবে সাদিকের কণ্ঠস্বর বরাবরের মতোই নমনীয় শোনাল। বরং নিজের কণ্ঠ আগের তুলনায় বড্ড অসহায় ঠেকল সাদিকের কানে। সাজ নিজেও হতবাক হয়ে প্রশ্ন নিয়ে তাকালো বাবার দিকে। হালকা কেশে সাদিক বললেন, শুনলাম তুই ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিস। প্রশ্ন শুনেই সাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সাদিক আর মুখে স্বীকারের অপেক্ষা করলেন না। কণ্ঠে মমতা ঢেলে বললেন, এই বয়সে এসব ইউজ করা ভালো না মা। তার উপর তুই নাকি ফেসবুকে নিজের ছবিও দিস। কেউ যদি তোর ছবি নিয়ে কাটাছেঁড়া করে তাহলে কি হবে একবার ভেবেছিস? সেসব না হয় বাদ দিলাম, কিন্তু এই কথাটি তোর মায়ের কানে গেলে কি হবে সেটা নিশ্চয় অনুমান করতে পারছিস। মেয়ের শুকনো মুখটি দেখে সাদিকে বেশ মায়া হলো। মাথায় হাত বুলিয়ে দিয়ে অনুরোধ করে বললেন, ফেসবুকে ছবি কিছু দিস না মা। তুই আমাদের ঘরের সম্মান, এটা মাথায় রাখবি। তাছাড়া এই বয়সে ফেসবুক ইউজ করাটাও ঠিক না। আর একটু বড় হো, তখন ইউজ করিস। সাজ এতক্ষণ শ্বাস আটকে দাঁড়িয়েছিল। কোনোরকম মাথা দুলিয়ে ছায় জানিয়ে পালিয়ে এলো বাবার সামনে থেকে। ভাগ্যিস মায়ের সামনে বাবা কিছু বলেনি। এই খবর মায়ের কানে পৌঁছে গেলে বাড়িতে আজ ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত। ক্রোধে অন্ধ হয়ে স্বর্ণলতা সাজকে ভস্ম করে দিলেও সাজ অবাক হবে না। গ্রাম থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের মেয়ে স্বর্ণলতা। মানসম্মান, বংশমর্যাদা নিয়ে সব সময় তটস্থ থাকেন। সবকিছুর সাথে আপোষ করতে রাজি আছেন, কিছু সম্মানে সামান্য আঁচ লাগতে দিতে রাজি নন। পাড়ার লোকে যেন কখনো আঙ্গুল তুলতে না পারেন, সে ব্যাপারে সদা সচেষ্ট থাকেন। মায়ের ভয় নিজের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলেনি সাজ। নিজের নাম বদলে গধূলিবেলা নামে অ্যাকাউন্ট খুলেছে। তবুও বাবার কানে তার ফেসবুক অ্যাকাউন্টের খবর কিভাবে পৌঁছে গেল। সারা রাত ঘুমিয়ে সকালবেলা বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলেন সানান ভাই। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে করতে বাসা বাড়ি লেনের গলি দিয়ে হাঁটতে শুরু করল। আরাম আয়েশের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার ছাদের দিকেও তাকালো, কিন্তু সাজবাতির দেখা মিলল না। ধৈর্যহীন সানান ভাইয়ের ফুরফুরে মেজাজের পারদ চড়চড় করে বাড়তে শুরু করল। এই অলস মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? এত বেলা পর্যন্ত কে ঘুমায়? না, মাথা গরম করলে চলবে না। আজকে সানান ভাইয়ের মন ভালো, কোন এক সাজবাতির জন্য এই সুন্দর সকালটা সে নষ্ট করবে না। মুখ উঁচু করে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে সানান ভাই ভাবতে শুরু করল। গতরাতে সাজবাতি নিশ্চয় বেশ কয়েকটা ধমক খেয়েছে। মেজ বাবার রাগান্বিত দৃষ্টির সামনে ঠোঁট উল্টে ছলছল চোখে তাকিয়ে আছে সাজবাতি। ভাবতেই সানান ভাইয়ের মনটা আবার ভালো হয়ে গেল। সানান ভাই চোখ খুলে তাকালো। নীল আকাশে সাদা মেঘের ছটা দেখা যাচ্ছে। নিত্যদিনকার পরিচিত দৃশ্য। তবুও সানান ভাইয়ের চোখের অপরূপ সুন্দর বোধ হলো। তখনই ধরাম শব্দ হলো। পাশ ফিরে তাকালো সে। নিশ্চয়ই সাজবাতি ছাদে এসেছে। ওদের ছাদের মানধাতার আমলের লোহার মরিচা ধরা দরজাটা খুললে এমন ধরাম শব্দ হয়। সেই শব্দে আশপাশের 4টে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যাওয়ার দশা। ডিগ্রি আড়মোড়া ভেঙে কপালে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিল সাজ।
বাঁশি চুলের বেনির গাঁথন থেকে অনেকগুলো চুল ছুটে গেছে, সকালে ফুরফুরে বাতাসে বড্ড জ্বালাচ্ছে ওগুলো। পানির লাইনের হাতল ঘুরিয়ে পাইপ হাতে নিয়ে ছাদের গাছগুলোর দিকে এগিয়ে গেল সে। পাইপের অগ্রভাগ হাতের আঙ্গুল দিয়ে চিপে ধরে ছাদের কার্নিশ থেকে উকি দিল নিচে। গতকাল সানান ভাইয়ের যা কাণ্ড ঘটালো, এরপর সতর্ক অবলম্বন করা জরুরি। নিচের দিকে তাকিয়ে বাক্রুদ্ধ হয়ে গেল সাজ। বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে সানান ভাই, মাথা উঁচু করে ওর দিকেই তাকিয়ে আছে। সাজ বারবার চোখের পলক ফেলে হাত থেকে পাইপ ফেলে দিল। পানির ধারা ভাসিয়ে দিচ্ছে ছাদের মেঝে। সাজের সেদিকে খেয়াল নেই। সে দু হাতে চোখ কুচলে আবার নিচের দিকে তাকালো। ঠিক দেখছে তো, সানান ভাই হচ্ছে রাতজাগা পাখি। তার ঘড়ির সাথে সাধারণ মানুষের সময় ঘড়ি মিলে না। আমাদের দিন শুরু হয় ভোরবেলা, আর সানান ভাইয়ের দিন শুরু দুপুর 12টায়। লোকে কাজকর্ম করে দিনের বেলা। অন্যদিকে সূর্য যখন ডুবে যায় সানান ভাই তখন কাজে বসে। লোকে চা নাস্তা খায় সন্ধ্যায়, সানান ভাই খায় রাত 12টায়। পুরান ঢাকার রাজকুমার সানান ভাইয়ের নিজস্ব সময় ঘড়ি রয়েছে, যা সাধারণের সাথে তাল মিলিয়ে চলে না। এ নিয়ে সানান ভাই গর্ব করে বলে, আমি তোদের মতো গরিব নাকি যে ঘড়ি ধরে সকালবেলা উঠে কামলা খাটতে যাব। আমার যখন ঘুম ভাঙবে তখনই সকাল হবে। সূর্যের নিয়মে আমি চলি না, বরং সূর্যের উচিত আমার নিয়মে চলা। সেই সানান ভাইয়ের আজকে সূর্যের সাথে মিতালি হলো কি করে, সাজ ভেবে পেল না। সাজবাতিকে অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে সানান ভাই বুকের উপর দুহাত ভাঁজ করে রিজু হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে আদেশ দিল, হা করা তাকায় না থেকে তাড়াতাড়ি নিচে নাম। সাজের তখনও বিশ্বাস হচ্ছে না, এটা সানান ভাই। তার ধমক মিশ্রিত জলদগম্ভীর কণ্ঠস্বর শুনল বলেই না বিশ্বাস হলো। না হলে ভূতপ্রুত ভেবে এক্ষুনি চিৎকার দিতে যাচ্ছিল। পানির লাইনটা বন্ধ করে সাজ দ্রুত নিচে নেমে এলো। সানান ভাইয়ের গায়ে রাতের পোশাক, একটা ক্যাটকেটে বাদামি রঙের ট্রাউজারের সাথে লেমন কালারের টি শার্ট পরেছে। উনাকে দেখেই সাজের মুখটা তেতো স্বাদে ভরে গেল। সেই তিতুকুটে মুখ নিয়ে সাজ একটু হাসার চেষ্টা করল। অভিনয় বোধহয় ভালো হয়েছে। সাজের সেই হাসি মাখা মুখ দেখে সানান ভাই ভ্রুকুটি করে তাকালো। সকালবেলা এমন খেকশিয়ালের মতো হাসতেছিস কেন? খেকশিয়াল হাসে নাকি? জানতাম না তো। বাহ, আমার হাসি এত ইউনিক। ফাজলামি করিস আমার সাথে? থাপড়ায় চাপার দাঁত নড়ায় ফেলব। বেয়াদব। তওবা, তওবা। আপনি গুরুজন। আপনার সাথে ফাজলামি করার স্পর্ধা আমার আছে। আপনাকে তো দিনরাত সালামের উপর রাখতে হবে। মা জননীর এমনি আদেশ। সানান ভাই এগিয়ে গিয়ে সাজের লম্বা বেনিটা এক হাতে প্যাঁচিয়ে ধরে জোরে টান দিল। ব্যথায় বাঁকা হয়ে পেছনে ঝুঁকে গেল সাজ। সানান ভাই দাঁত কিরমির করে বলল, খুব ফটর ফটর করে কথা বলতেছিস? এত সাহস কই থেকে আসল? সাজবাতি, তাসফিন ভাইয়া এসেছে। আমি কিন্তু উনার কাছে নালিশ করে দিব। আপনি যখন তখন আমাকে মারেন। ওরে বাবা, তোর গুরুদেব এসেছেন নাকি? তাই তো বলি, আজকে মুখে খুই ফুটতেছে কেমনে? সানান ভাই এক চটকা মেরে সাজের বেনি ছেড়ে দিয়ে দুহাত কোমরে রেখে দাঁড়ালো। সাজ তখন তার শখের চুলগুলো সামলাতে ব্যস্ত। যা, গিয়ে তোর রক্ষাকর্তাকে বল। আমি ওকে ভয় পাই নাকি? ভাইয়ার ঘুম থেকে উঠলেই বলবো, কালকেও আপনার নামে নালিশ করেছি। তাতে আমার কি হয়েছে? ভাইয়া বলেছে আপনার থেকে দূরে থাকতে। আজকে আবার বলবো। যাও বল। তোর ভাইয়া আমার কি করবে দেখি। ভাইয়া আপনার মতো মারকুটে না। মাকে বলে আমাকে বাঁচিয়ে নিবে। আপনি কেমন রাক্ষস সেটা তো আমি বললে মা বিশ্বাস করে না, ভাইয়া বললে ঠিকই শুনবে। আর আমি যদি মেজো মাকে গিয়ে বলি, তার এতটুকু মেয়ের এই বয়সে দুটো পাখা গজিয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে, সেখানে রং করে ছবি পোস্ট করছে, তাহলে কেমন হবে? সানান ভাইয়ের কথা শুনে সাজ যতটা না অবাক হলো, তার থেকে বেশি রাগ হলো তার মুখের মিটিমিটি হাসি দেখে। শয়তান লোকটা ঠিকই খবর বের করে ফেলেছে। রাগে হিতাহিতজ্ঞান লোভ পাওয়ার দশা সাজের। হাতের এক আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে উঠল। আপনি আপনি বাবাকে বলেছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের কথা? সাজের লালচে মুখখানা দেখে সানান ভাই উনার চিরচেনা হাসিটা হাসল। গা দুলিয়ে উঠে দাঁত বের করা ভুবন ভোলা হাসি, যা দেখে পুরান ঢাকার অর্ধেক রমণী প্রতিনিয়ত বেহুশ হয়। সাজের চোখে এই হাসিটা জঘন্য লাগে।
সে রাগে রীতিমতো কাঁপতে লাগল। ওর নাজেহাল দশা দেখে বেশ আনন্দ বোধ করল সানান ভাই। ভ্রু নাচিয়ে জানতে চাইল, তারপর কালকে কেমন বাঁশডলা খেলি? আমি কেন বাঁশডলা খেতে যাব? আমার বাবা আপনার মতো রাক্ষস নাকি? সাজের কথা শুনে ধপ করে নিভে গেল সানান ভাই। এই মেয়েকে মেজ বাবা কিছু বলেনি। চর থাপ্পড় দূরের কথা, একটা ধমকও কি দেয়নি। কি আশ্চর্য! বড্ড হতাশ হলো সানান ভাই। আশাহত হওয়ার রাগটা গিয়ে পড়ল সাজের উপর। কড়া চোখে তাকিয়ে রামধমক দিয়ে বলল, আমাকে আঙ্গুল দেখাস? সাহস খুব বেড়েছে না? আঙ্গুল ভেঙে দেব একদম। আঙ্গুল নামা। তাসফিনের আগমনে সাজ যতই তার আত্মবিশ্বাস ফিরে পাক, সাহসী হয়ে উঠুক, কিন্তু সানান ভাইয়ের ধমকে যেখানে পুরো পুরান ঢাকা কেঁপে উঠে সেখানে সাজ একটা অবোধ শিশু মাত্র। শুকনো ডোক গিলে ঝটপট আঙ্গুল নামিয়ে মাথা নিচু করে অন্য দিকে তাকাল। সানান ভাই ফুসফুস করে রাগান্বিত সাপের মতো কয়েকবার নিঃশ্বাস ফেলে গম্ভীর স্বরে জানতে চাইল, কি বলেছে মেজ বাবা? সাজ মিনমিন করে জবাব দিল, আপনাকে কেন বলবো? আছাড় খাবি একটা। ফেসবুকে ছবি দিতে না করেছে। তোর ফেসবুক আইডির নাম কি? বধূলি বেলা। সানান ভাই ট্রাউজারের পকেট থেকে ফোন বের করে ফেসবুক অ্যাপ ওপেন করল। বাংলা না ইংরেজি ফ্রন্ট? বাংলা। এগুলোর মধ্যে কোনটা তোর অ্যাকাউন্ট? সানান ভাইয়ের বাড়িয়ে দেওয়া ফোনের স্ক্রিনে মনোযোগ দিয়ে তাকালো সাজ। একদিন গোধূলির বেলায় শাড়ি পরে আরাম আয়েশের ছাদের ছবি তুলেছিল সে। খোলা চুলে আকাশের দিকে তাকিয়ে ব্যাক ক্যামেরায় টাইমার অন করে পেছনে থেকে ছবিটা তুলেছে। রঙিন আকাশের সামনে সাজের কালো অবয়ব মিলিয়ে চমৎকার একটি ছবি উঠেছিল। সেই ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে দেওয়া আছে সাজের অ্যাকাউন্টে। খুঁজে পেতে খুব বেশি সময় লাগলো না। কিন্তু সাজ সেটা সানান ভাইকে দেখিয়ে না দিয়ে সন্দিহান বলায় প্রশ্ন করল, আপনি আমার অ্যাকাউন্ট দিয়ে কি করবেন? সানান ভাই শান্তস্বরে শুধু বলল, কোনটা? এরপর আর কথা থাকে না। এবার দেখিয়ে না দিলে সকালবেলা চর খেয়ে পেট ভারতে হবে। সাজ মুখ ফুলিয়ে নিজের অ্যাকাউন্ট দেখিয়ে দিল। চট করে ফোনের স্ক্রিনটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে সানান ভাই বলল, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। রুমে এগিয়ে এক্ষুনি অ্যাকসেপ্ট করবি। 1 মিনিট দেরি হলে একটা থাপ্পড়। সাজ বিস্ফারিত চোখে সানান ভাইয়ের দিকে তাকিয়ে রইল। সানান ভাইকে ফ্রেন্ড লিস্টে নেওয়া মানে আস্ত গোয়েন্দাকে কাঁধে নিয়ে চলাচল করা। এদিকে মানা করার উপায়ও নেই। ফ্রেন্ড লিস্টে অ্যাড না করলে সানান ভাইয়ের ইগোতে লাগবে। সেটার শাস্তি হবে আরও ভয়াবহ। সাজ হতাশার শ্বাস ফেলল। কোন কুক্ষণে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল সে? আর কে সেই বান্দা যে সানান ভাইয়ের কানে এই খবর পৌঁছে দিয়েছে? তাকে একবার সামনে পেলে ড্রেনের পানিতে 2টা চুবানি দিবে সাজ। আহা, সাজের শখের ফেসবুক অ্যাকাউন্টটা। এখন ফেসবুকে একটা নিঃশ্বাস ফেলেও শান্তি পাওয়া যাবে না। সাজবাতির অন্ধকার মুখখানা দেখে সানান ভাইয়ের মনটা আবারও ফুরফুরে হয়ে গেল। সাজবাতিকে আরেকটুখানি চিন্তায় ফেলে দিতে বলল, এবার দেখি তুই ফেসবুক কি করিস। মেজ বাবার কথা শুনে ভালো মেয়েটি হয়ে যাচ্ছিস নাকি বাদরামি চালিয়ে যাচ্ছিস, সবই দেখা যাবে। ট্রাউজারের পকেট ফোনটা পুরে সানান ভাই বাড়ির দিকে হাঁটা ধরল। এবার শান্তিতে একটু ঘুমানো যাবে। অন্যদিকে সাজের ইচ্ছে হলো, অদ্ভুত পোশাক পরা এই মানুষটিকে জ্বালিয়ে দিতে। দাও দাও করে সে জ্বলবে আর সাজ দাঁড়িয়ে দেখবে সেই অপরূপ দৃশ্য। আহা, ভাবতেই শান্তি লাগছে। চলবে।